এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, এই রান ফাংশনটা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন হওয়াতে এটাকে আমরা আসলে মানে ওই এটার নাম ধরে আসলে কল করতে পারি না, এটাকে আসলে ডট স্টার্ট বলে কল, স্টার্ট স্টার্ট দিয়ে আসলে এই ফাংশনটাকে ইনভোক করা হয়। অর্থাৎ স্টার্ট দিয়ে ব্র্যাকেটে স্টার্ট মানে ওইভাবে কল করলে এই ফাংশনটা চালু হয়। আমরা দেখবো একটু পরে। আচ্ছা, ছবিটা শেষ করব, বাট ছবিটা শেষ করার আগে আমরা আরেকটা জিনিস একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে খেয়াল করেন, তাহলে আগে যেরকম ছিল শুধু একটা সার্ভার মেশিন মানে সার্ভার ক্লাস এবং ক্লায়েন্ট ক্লাস, এখন পুরো সার্ভার মেশিনে কি আছে বলেন তো? এই দুজন একসাথে আছে না সার্ভার মেশিনের ভিতরে? জি স্যার। সার্ভার মেশিনের ভিতরে তো এখন S1 আর S2 দুজনেই বসবাস করে। জি স্যার। আচ্ছা, কিন্তু ক্লায়েন্ট বেচারা কি এটা জানে যে সার্ভার হ্যাঁ। মেশিনের মধ্যে দুইটা জিনিস আছে? তা না কিন্তু সে স্যার। জানে না। তো আগে যেরকম করতো যে ক্লায়েন্টের জিনিসপাতিগুলো এই যে অ্যারো দিয়ে দেখানো আছে ডিরেক্টলি সার্ভার ক্লাসের সাথে কমিউনিকেট হতো। এখন কি হবে, এখন যখন ক্লায়েন্ট একটা আসবে, যখন ক্লায়েন্ট একটা জয়েন্ট হবে, শুধুমাত্র তার জিনিসটা S1 হ্যান্ডেল করে। তাকে হ্যান্ডেল করার অর্থ কি, তাকে জাস্ট একটা টানেল তৈরি করে। পরবর্তীতে এই যে টানেলের ভিতরকার এই যে যতটুকু অপারেশন, এই যে আমরা যা দেখলাম আর কি, যে অপারেশন যাই করি না কেন, পরবর্তীতে এই অপারেশন গুলো সমস্ত কিছু কার সাথে হয়? ক্লায়েন্ট তো মনে করতেছে বাবা খুবই ভালো, আমি তো সার্ভারের সাথে আমি নিজের ডিপি, মানে সার্ভার শুধু আমাকে ছাড়া জীবনে আর কিছু বোঝে না, এরকম ব্যাপারটা। কিন্তু তা কিন্তু না। ক্লায়েন্টের প্রতিটা রিকোয়েস্ট, এই যে এখানে দেয়া আছে, ক্লায়েন্টের প্রতিটা রিকোয়েস্ট বা প্রতিটা ক্লায়েন্টের জন্য যে রেসপন্স, এখানে রিকোয়েস্ট আর রেসপন্স লেখা আছে। অর্থাৎ এখানে আপনারা রিডিং বা রাইটিং সেই কথাটা আর কি বলতে পারেন। একই জিনিস, যে ক্লায়েন্ট কিছু একটা লিখলো সেটা এখানে যাচ্ছে, বা ক্লায়েন্ট কিছু একটা পড়লো সেটা রেসপন্সে যাচ্ছে। পয়েন্ট পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এর পরবর্তীতে যখন টানেল তৈরি হয়ে গেল, ক্লায়েন্ট যখন তারপরে ডিপি কথাবার্তা বলতেছে, ক্লায়েন্ট মনে করতেছে যে আমি আমার সাথেই খালি কথা বলতেছি সার্ভার, কিন্তু ক্লায়েন্ট কিন্তু সার্ভার ক্লাসের সাথে আর কোনো ধরনের কমিউনিকেশনই হয় না। একবার যখন টানেল টানেল ক্রিয়েট করে ফেলার পরে রান মেথডটা ইনভোক হয়ে গেল, অর্থাৎ রান মেথডটা চলা শুরু করলো, ক্লায়েন্ট ক্লাসের সাথে এই S1 ক্লাস অথবা সার্ভার ক্লাস যাই বলেন না কেন, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। ক্লায়েন্ট পুরা তার জীবন শুধুমাত্র তখন ক্লায়েন্ট হ্যান্ডলার ক্লাসের সাথে থাকবে। তাহলে স্যার প্রত্যেকটা ক্লায়েন্ট স্যার প্রথমে সার্ভারে যাবে, তারপর সেখান থেকে একটা স্যার নিউ ক্লায়েন্ট হ্যান্ডেলার যাবে, তখন ওই ক্লায়েন্ট হ্যান্ডেলারের সাথেই সে মানে সে রিকোয়েস্ট আদান বাকি প্রদান করবে। বাকি জীবন, হ্যাঁ, কথা বলবে, সে ওই টানেল ক্লাসের ভিতরে তার সমস্ত কাজ, সমস্ত কথাবার্তা, বা সমস্ত রিডিং রাইটিং মানে অ্যাপ্লিকেশন ভেদে আর কি যেটা হয়, জি। সমস্ত কাজ হচ্ছে ওই টানেলের ভিতর দিয়ে কথা। তো ফার্স্ট হচ্ছে সার্ভারের আসলে কাজ হচ্ছে এই ক্লায়েন্ট গুলাকে ধরা, সার্ভার ক্লাসের কাজ। এবং আহ, তাকে ধরেন আপনারা ওই এর নিচে টানেল ক্লাসের বড় ভাই হিসেবেও ডাকতে পারেন। কারণ হচ্ছে কি ওই কিন্তু টানেল ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করতেছে, তাই না? এই যে নাম্বার 1 যেটা লিখছি এই যে এই জায়গাটাতে, সেই কিন্তু সার্ভার ক্লাসে কিন্তু টানেল ক্লাসকে ইনিশিয়ালাইজ করতেছে, এবং সার্ভার সার্ভার ক্লাসটাই কিন্তু টানেল ক্লাসের ওই যে রান মেথডটাকে চালু করে দিচ্ছে। তো সার্ভার ক্লাসটা যদি না থাকতো, টানেল ক্লাস কিন্তু কাজ করতে পারতো না। ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু একটু যদি বুঝে থাকি আমাদের পুরোপুরি কাজটা শেষ। এখন জাস্ট আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব, বাট তার আগে আরেকটু থিওরিটিক্যাল একটু জিনিস আলাপ আলোচনা করব, আমি এই জিনিসগুলো সব বুঝতে চাই। একবারে ক্লিয়ার করতে পারলাম না, কারণ ডান দিকে ওই জিনিসটা একটু চোখের সামনে থাকলে বেটার। আচ্ছা, ক্লায়েন্ট সাইড তো আমরা বললামই। এরপর হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডলার আর সার্ভার কাজটা একটু দেখবো। এইখানে অ্যাজ এ ফার্স্ট এক্সাম্পল আমরা থ্রেড শেখার জন্য অ্যাজ এ ফার্স্ট এক্সাম্পল আমরা একটা সিম্পল একটা অ্যাপ্লিকেশন করব, যে ক্লায়েন্টরা হচ্ছে ডেট অথবা টাইম চাইবে। হ্যাঁ, সার্ভারের কাজ হচ্ছে আপনার এখন কারেন্ট ডেট অথবা কারেন্ট টাইম হচ্ছে জাস্ট ক্লায়েন্টকে ফেরত দিবে। এটা হচ্ছে কি আমরা বেসিক এক্সাম্পল হিসেবে, থ্রেডের বেসিক এক্সাম্পল হিসেবে ফার্স্ট এক্সাম্পল দেখবো আর কি। এটা আমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? নট চ্যাট অ্যাপ্লিকেশন, নট এনিথিং এলস, এটা খুবই সিম্পল একটা জিনিস। তো এটার জ্ঞানটা নিয়েই আমরা পরবর্তীতে আপনারা চ্যাট অ্যাপ্লিকেশন করতে পারবেন, চ্যাট অ্যাপ্লিকেশনটা বানাতে পারবেন।
আচ্ছা, তো সার্ভার ক্লাসটাকে আমরা দেখি আগে। প্রথমত সার্ভার ক্লাস যেটা আমাদের S1 আর কি, প্রথমত আগের মতো এন্ড চেকিং পোর্ট নিয়ে যখন আমি করলাম আর কি বলে এটাকে অ্যাকসেপ্ট করলাম, এস্টাবলিশ হইলো কানেকশন, এবং একটা ডাটাকম সকেট তৈরি করলাম আমরা একটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য, এবং পরবর্তীতে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য ডাটাকম সকেট তৈরি করার পরে তার সাথে একটা নিজস্ব ভাবে কথাবার্তা তো বলতে হবে, ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম করার দরকার আছে রিডিং এবং রাইটিং করার জন্য সার্ভার অ্যাজ এ হোল। তো সেইখানেও কিছু অবজেক্ট ক্রিয়েট করে। কেন অবজেক্টটা ক্রিয়েট করে এটা আমরা প্রোগ্রামিং এ ঢুকতেই দেখি। কারণ এটা তো বলতে, এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার S1 তো আসলে ওদের সাথে আর কোনো লেখাপড়ার ব্যাপারে যাচ্ছে না, তাহলে কেন সে ক্রিয়েট করবে, তাই না? এটা তো আসলে ক্রিয়েট করার কথা কার? ক্লায়েন্ট হ্যান্ডলার, তাই না? টার্মিনাল ক্লাসের ভিতরে সেই না কথা বলতে। এটা আসলে ক্রিয়েট করতে হয় কারণ এই অবজেক্ট গুলাই ক্লায়েন্ট হ্যান্ডলারের কাছে আলটিমেটলি যায়। হ্যাঁ, কন্ট্রাক্টের ভিতর দিয়ে এই অবজেক্ট গুলাই যায়। তো আসলে S1 এর কাজের গুরু দায়িত্ব আসলে S1 এর, পুরো কাজটাই আসলে S1 করে। টানেল ক্লাসের কাজ হচ্ছে গিয়ে জাস্ট কমিউনিকেশনটা কন্টিনিউ করা, ঠিক আছে? 3 নাম্বারে হচ্ছে গিয়ে ওই যে টানেলটা তৈরি করা, আর 4 নাম্বারে স্টার্ট মেথডটা ইনভোক করা, যেটা আমরা বলবো। আচ্ছা, এইখানে একটা কথা লেখা আছে যে ইনসাইড এ ওয়াইল লুপ, এই যে কানেকশনটা স্টাবলিশ করা, এটা একটা ওয়াইল লুপের ভিতরে করতে হয়। আচ্ছা, এখানে এই ওয়াইল লুপের কাজটা কি? এই ওয়াইল লুপের কাজটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু একটা ক্লায়েন্ট আসে না, যেহেতু এটা মাল্টিপল ক্লায়েন্ট, এখন একই কাজ মানে একটা ক্লায়েন্ট আসবে, তাকে টানেল ক্রিয়েট করে রান মেথড চালিয়ে দিতে হবে। আর একটা ক্লায়েন্ট আসবে, নতুন সকেট, নতুন টানেল, নতুন রান মেথড। 3 নাম্বার ক্লায়েন্ট, নতুন সকেট, নতুন টানেল, নতুন রান মেথড। এই যে সিকোয়েন্সটা, এটা কি বারবার হচ্ছে না প্রতিটা ক্লায়েন্টের জন্য? এই কারণে এই ওয়াইল লুপটা আমাদের দরকার হয়। এটা মানে মোট কথা একটা লুপ আর কি, ওয়াইল লুপ বলেন বা ফর লুপ যেভাবেই করেন না কেন, এইটা এইভাবেই মাল্টিপল ক্লায়েন্ট আমরা করতে পারি। এখন আপনি যদি চান আমরা ইনফাইনিট অ্যামাউন্ট অফ ক্লায়েন্ট হ্যান্ডেল করবো, যেহেতু আমরা লুপ করতেছি, তো জাভাতে এগুলো প্রবলেম নাই এবং ছোট ছোট আমাদের ব্যাপার, তখন হচ্ছে ওয়াইল লুপের কোনো কন্ডিশন থাকবে না। আর যদি বলেন যে 10টা ক্লায়েন্ট হ্যান্ডেল করবো আমাদের অ্যাপ্লিকেশনে, বা 2টা, 3টা, 4টা, 5টা, তখন হচ্ছে কি আমরা ওইখানে ওয়াইল লুপে আর কি করবো, ওই যে কন্ডিশন দিয়ে দিচ্ছি। ইজি আছে সার্ভার ক্লাস। তো এইটাই সার্ভার ক্লাসটা। আচ্ছা, পরবর্তী আমরা টানেল ক্লাসের মধ্যে এখন যাই। টানেল ক্লাসের এই যে রান মেথডটা, আগে একটু উল্টো দিক থেকে যাব। টানেল ক্লাসের মধ্যে রান মেথডটা থাকবে, এবং রান মেথডের মধ্যে আসল অপারেশনটা, মানে আমার অ্যাপ্লিকেশন ভেদে যে অপারেশন আমি করতে চাচ্ছি, সেই অপারেশনটা আমার রান ফাংশনের মধ্যেই থাকে। তো মনে করেন এই আমরা যে অ্যাপ্লিকেশন আজকে করব সেটা হচ্ছে ডেট আর টাইম। সার্ভার ডেট অথবা টাইম চাইবে, সরি ক্লায়েন্ট ডেট অথবা টাইম চাইবে, এবং সার্ভার সেটা রিটার্ন করবে। তো এটা এখানে লেখা আছে, ওইটা রেসপেক্টিভ লেখাগুলো এখানে আমি লিখছি। যে 3টা অপারেশন, ধরেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি ডেট অথবা টাইম চাও কিনা, সার্ভার জিজ্ঞেস করবে, ক্লায়েন্ট আনসার দিবে যে ডেট অথবা টাইম অথবা এক্সিট। এক্সিট মানে সে বন্ধ হয়ে ঘুমায় যাবে। তো সেটা হচ্ছে কি ক্লায়েন্ট আনসার দিবে, সেই আনসারের রেসপেক্টে সার্ভার আবার আনসার দিবে ডেট অথবা টাইম। এটা আর কি, এই জিনিসটা রান ফাংশন থাকবে। কারণ কি আমাদের অ্যাপ্লিকেশনের এটাই কি মেন অপারেশন না? এখন যেটা অ্যাপ্লিকেশন করতেছি এটাই মেন অপারেশন, যে ক্লায়েন্ট কিছু একটা চাইবে, ডেট অথবা টাইম সার্ভার। আবার আপনাদেরকে যদি একটা থ্রেডেড অ্যাপ্লিকেশন লিখতে বলি, যেখানে হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কি বলবো বা 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 ওই যে আপার কেসের যে এক্সাম্পলটা দিলাম, যে ক্লায়েন্ট একটা স্ট্রিং পাঠাবে, তারপর হচ্ছে ওই ক্লায়েন্টকে ওই 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 স্ট্রিং এর আপার কেস ফর্মটা রিটার্ন করবে। তো তার মানে রানের ভিতরে ওই কাজটা হবে, তাই না? এটা তো বুঝতে পারতেছি রানের ভিতরে কি লিখতে হয়। রান ফাংশনের মধ্যে কি লিখতে হয় এটা কি আমরা বুঝতেছি? স্যার আমরা যে অ্যাপ্লিকেশনটা যে কাজটা হবে, যে মেইন কাজটা। আপার কেসটা হবে নাকি ম্যাথমেটিক্যাল কোনো কাজ হবে, সেটা ওই রান। হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্যই সেম, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্যই সেম। তো তো রান ফাংশনের মধ্যে আমাদের মেইন কাজটা রান ফাংশন লিখতে হয়। স্যার, হুম। আর রান ফাংশনে তো আমরা জানি তো ক্লায়েন্টের তো ভিন্ন ভিন্ন ফাংশন তো কাজ করতে পারে। তো রান ফাংশন কি সবার জন্য আলাদা আলাদা থাকবে? কারণ ক্লায়েন্ট ওয়ান এক ধরনের রিকোয়েস্ট করছে,
আবার ক্লায়েন্ট তো ভিন্ন ধরনের করছে, এটার জন্য কি আলাদা আলাদাই ফাংশন থাকবে? না, সাধারণত আমি এই জায়গায় একটা ভালো করছেন, মানে ভিন্ন ভিন্ন ফাংশন বলতে মানে এরকম বোঝাচ্ছেন যে কি বলবো, একটা এক্সাম্পল দিতে পারি। যে একটা সার্ভার, মনে করেন একটা সার্ভার তো ছোটখাটো সার্ভার থাকে না, সার্ভারদের অনেক অপারেশন থাকে। মনে করেন 1 নাম্বার অপারেশনে সে হচ্ছে কি করতেছে, যে ধরেন একটা ম্যাথের রেজাল্ট দিচ্ছে। 2 নাম্বার অপারেশনে ধরেন সে আপার কেস স্ট্রিং পাঠাচ্ছে। 3 নাম্বার অপারেশনে মনে করেন আমাদের এইটা যে ডেট টাইম রিটার্ন দিচ্ছে। এরকম বলতেছেন কি যে একটা ক্লায়েন্ট তো ধরেন একটা অপারেশন চাইতে পারে, তার জন্য কি ভিন্ন ভিন্ন রান ফাংশন দিতে হবে, তাই না? জি স্যার। আসলে ব্যাপারটা এরকম না। চিন্তা করেন, হোল জিনিসটা কিন্তু সেম কাজ। আমি এমন ভাবে সার্ভারটা ক্রিয়েট করব যার মধ্যে এই কাজগুলোকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দিব। মানে এই রান ফাংশনের মধ্যে আমরা ইফ এলস কেস করে পুরো কেস আলাদা করে দিতে পারি না, যে 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 সবগুলা ক্লায়েন্ট একই স্ট্রাকচার নিয়ে আসবে, সবগুলো ক্লায়েন্ট একই ভাবেই আসবে, কিন্তু যখন এই রান ফাংশন আমি চালু করে দিব, তারপরে হচ্ছে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করবো যে তুমি কোন অপারেশনটা চাও। ঠিক আছে, যদি C1 চায় মনে করেন ডেট চায়, তখন সে বলে দিল আমি ডেট টাইম চাই। C2 চাইলো যে ধরেন আপার কেসে কনভার্ট, তখন C2 বাকিগুলা না করে সে আপার কেসে সিলেক্ট করলো। তখন তো ওইভাবে তারপরে সেই অনুযায়ী অপারেশনটা সে করবে। কিন্তু এই যে আলাদা করে দেয়াটা বা বা সবগুলো অপারেশন, এগুলা কিন্তু রান ফাংশনের সবগুলা ভিতরেই থাকে। মানে রান ফাংশনের ভিতরেই সবকিছু একসাথে থাকবে। বোঝা গেল কি আমার আনসারটা? আমি শিওর না বুঝতে পারছি। জি স্যার। মানে যেটা আমার মেইন পয়েন্ট সেটা হচ্ছে কি, একটা হোল অ্যাপ্লিকেশন বা একটা সার্ভার, হ্যাঁ একটা সার্ভার কিন্তু সমস্ত সিনারি, যে কি কি ধরনের সার্ভিস সে দিতে পারে, হ্যাঁ এগুলা কিন্তু সব একসাথে থাকে। ঠিক আছে, এমন না যে আলাদা আলাদা ভাবে আলাদা করে বা আলাদা ক্লায়েন্টকে আলাদা আলাদা ভাবে। অর্থাৎ এই রানের মধ্যে আপনি মডিউল ওয়াইজ আলাদা করে ভাগ করে দিবেন, যে একটা ক্লায়েন্টকে একটা রিয়েল ওয়ার্ল্ড আসলে এভাবেই হয়। কারণ এটা তো পসিবল না। চিন্তা করে দেখেন তো, আমার যদি 1 মিলিয়ন ক্লায়েন্ট থাকে এবং যদি 10,000 জন ক্লায়েন্ট একটা কাজ চাচ্ছে, 10,000 জন আরেকটা কাজ, এখন আমি কি সার্ভারকে পুরাই ভাগ করে ফেলবো, ডিভাইড করে পার্টিশন করে ফেলবো যে এই কাজগুলো এভাবে আলাদা করবে? সেটা আবার হ্যান্ডেল করা ডিফিকাল্ট না? আলাদা আলাদা কাজকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট না? তার চেয়ে বরং আমি পুরোটা সবগুলো সিনারিও একই একই প্রবলেম স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসি এবং সেখানে ইফ এলস কেস করে করে আলাদা করে ভাগ করে দেই। সেটা কি বেটার সলিউশন হয় না? জি স্যার, এটা ভালো হয়। তো 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 ওই জিনিসটাই আসলে করে। আপনি যেটা প্রশ্ন করছেন সেটা একদম রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ডের সিনারিও। কারণ রিয়েল ওয়ার্ল্ড তো ধরেন এরকম ছোট ছোট কাজ নিয়ে তো ক্লায়েন্টরা আসবে না। হ্যাঁ, মাল্টিপল ক্লায়েন্টরা তো ওইভাবে ছোট ছোট কাজ নিয়ে আসবেন। এক একজন বড় বড় কাজ নিয়ে আসে, এবং সবগুলা কাজ করার ধারণ ক্ষমতা আসলে সার্ভারে থাকে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার, যে যেমন ধরেন আমি এই নিউ হ্যান্ডেলে যে একটা আছে ওটার সাথে আমি কানেকশন ছিলাম, তো সামহাও আমার কানেকশন লস হয়ে গেছে। তো হ্যাঁ, এখন এটা কি সার্ভার সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে নিউ হ্যান্ডেলার যাবে নাকি আবার ডাইরেক্ট ওই যেটার সাথে আমার প্রথমে কানেক্ট ছিল একটা হ্যান্ডেলার সাথে ওইটার সাথে কানেক্ট হবে? এইটা হচ্ছে গিয়ে একটু ব্যাপার, মানে আপনার ভার্সনের ব্যাপার বা সার্ভার কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলারটা বানাচ্ছে সেটার উপর নির্ভর করে। আমরা তো এটা জাস্ট একদম সিম্পলি ভাবে দেখতেছি, বাট রিয়েল ওয়ার্ল্ডে এটা যেটা করা হয়, আহ, অনেক সময় ফাস্টার কানেকশন দেওয়ার কারণে দেখুন মাঝে মাঝে কিন্তু হয়, তাই না, যে আমরা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাই, বা দেখবেন যে তখন কিন্তু আবার রিফ্রেশ করতে হলে আমাদেরকে একদম শুরু থেকে করতে হয় না, অনেক সার্ভারে কিন্তু এরকম করতে হয়। আমাদের ভার্সিটিটার কি অবস্থা আমি জানি না, আমি ট্রাই করে দেখি নাই স্টুডেন্ট পোর্টাল থেকে। আবার শুরু থেকে কিন্তু ট্রাই করতে হয়। আবার মনে করেন কিছু কিছু সার্ভার আছে যে আপনি যেখানে শেষ করছেন ওইখান থেকেই কিন্তু রিজিউম করা যায়। তো এটা আসলে সার্ভারের উপর নির্ভর করে যে সার্ভার কিভাবে কি টেকনোলজি ইউজ করে আপনাদের জন্য ওই 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 টানা ক্লাসটা সেট ক্লাসটা ঠিক করে। এটা সার্ভারের উপর নির্ভর করে। জি স্যার। আচ্ছা, তো রান ফাংশন আমরা বুঝছি। এর পরবর্তীতে এটা তো ডাটা ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম প্রতিটা প্যানেলের ভিতরে, সেটার কথাবার্তা যেহেতু বলতেই হয়, ইনপুট আউটপুট রিডিং রাইটিং সেটাও আর কি করে দিতে হয়, ডাটা ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম লাগে। আচ্ছা, নাম্বার ওয়ানে আমরা একটু
এক মিনিট একটু কথা বলবো। আসলে রান ফাংশনটার অস্তিত্ব কোথা থেকে আসে এটা নিয়ে একটু চিন্তা করব। আমি একটা এক্সাম্পল দেই। এখানে এক্সাম্পলটা খুব ভালো হবে না যদিও, তাও একটু চেষ্টা করি। ক্লাস এ, এটার মধ্যে মনে করেন একটা ফাংশন আছে ভয়েড, কি বলবো, সাম। ধরেন ভয়েড সাম এই ফাংশনটা আছে এবং এটার মধ্যে রিটার্ন করবে হচ্ছে গিয়ে 10। এখন পরবর্তীতে আমি আরেকটা ক্লাস ডিফাইন করলাম বি, যেটা ক্লাস এ কে এক্সটেন্ড করবে। বলেন, একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করবে, এই জিনিসটার নাম কি? ছোট্টবেলায় শিখছিলাম জাভাতে কাহিনীটাকে কি বলে? স্যার ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। এক্স্যাক্টলি, ইনহেরিটেন্স। তার মানে এখানে প্যারেন্ট কে চাইল্ড কে? প্যারেন্ট এ চাইল্ড বি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন ইনহেরিটেন্স কেন লাগে? ইনহেরিটেন্সটা লাগে হচ্ছে গিয়ে মেইনলি এইরকম কাজের জন্য। এই যে আমি যেটা লিখতেছি, প্যারেন্টের মধ্যে সাম নামক একটা ফাংশন আছে, যেটাকে কল দিলে সবসময় ধরেন, সরি এটা ভয়েড তো আচ্ছা যাই হোক, এটা তো এক্সাম্পল হিসেবে, যে যে ফাংশনটাকে কল দিলে সবসময় 10 হিসেবে রিটার্ন আসবে যদি আমি ক্লাস এ সাম ফাংশনটা কল দিই। কিন্তু এখন যদি ক্লাস বি, যেহেতু একে এক্সটেন্ড করতেছে, এই বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি যদি সামকে কল দেই, তাহলে আমার 10 রিটার্ন করবে না, যদি আমি এখানে এইভাবে নর্মাল কোনো কিছু না লিখি আর কি। এখন আমরা ছোটবেলায় ইনহেরিটেন্সের সাথে আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে ওই প্যারেন্টেরই ফাংশন, বাট এইটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এখন বি এর ভিতর থেকে আমি যদি সামকে কল দেই, তাহলে কি রিটার্ন করবে? 5 নাকি 10? 5। 5 রিটার্ন করবে। এই জিনিসটার, এই যে কাহিনীটা করলাম, যে প্যারেন্টের ক্লাসের মেথডকে আমি নিজের ক্লাসের, আমি চাইল্ডের ক্লাসে চেঞ্জ করে দিলাম আমার নিজের মতো করে, এই কাজটাকে কি বলে দেখি, আর মনে আছে কিনা? এটা নিয়ে আপনারা আমি 100% শিওর অনেক প্রশ্ন আনসার দিচ্ছেন, পরীক্ষাতে আসছে এগুলা। এই 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 ঘটনাটাকে কি বলে মনে আছে কারো? আচ্ছা, এই ঘটনাটাকে বলে, ইন্টারফেস। না না, এই ঘটনাটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং মনে পড়ে? স্যার জি স্যার মনে পড়ছে। একদম সহজ ছিল, মানে না, ওই ছোটবেলায় আমি শিওর আমি নিজে অনেক প্যাচ খাইছি কিসের মধ্যে, ওই ওভারলোড মেথড ওভাররাইডিং। ওভারলোড। হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে অনেক আমাদের সবসময় গ্যাঞ্জাম লাগতো। তো মেথড ওভাররাইডিং হচ্ছে সহজভাবে, মানে এখনো সামনেও লাগবে, আপনারা জব ফিল্ডে গেলে জাভাতে অনেক কাজ করবেন। মেথড ওভাররাইডিং মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে, আর ওভারলোডিং মানে হচ্ছে একই ফাংশনের মধ্যে, মানে একই ক্লাসের মধ্যে ওভারলোডিং। ওভার মেথড, হ্যাঁ, মেথড ওভারলোডিং মানে হচ্ছে কি, ধরেন এরকম সাম নামক আরেকটা ফাংশন আছে যেটার কাজ হচ্ছে কি আলাদা, এইটা হচ্ছে কি ওভারলোডিং। ঠিক আছে, এখানে মনে করেন অন্য কিছু একটা লিখছেন, একই নামের যদি দুইটা একই অধিক ফাংশন থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কি মেথড ওভারলোডিং। যে এই যে সাম নামক যে মেথডটা, এটাকে আমি ওভারলোড করে অন্যভাবে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে কি আপনার ওই যে ইনপুটের উপর নির্ভর করে চিন্তা, যাই হোক ওটা মেথড ওভারলোডিং এর ব্যাপার। বাট মেথড ওভাররাইডিং টা হচ্ছে আমি প্যারেন্টের যদি কোনো ফাংশনকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করি, সেটাকে বলে মেথড ওভাররাইডিং। তো জাভাতে একটা মানুষ আছে যাকে বলা হয় রেড ক্লাস। এই ক্লাসটা খুব উপকারী একটা ক্লাস, মানে লাইব্রেরি ফাংশনের মতো আর কি। এবং এই ক্লাসটা যেটা করে, এর ভিতরে অনেক প্রপার্টি আছে যেটা আমাদের লাগবে। এই যে টানেল যে ক্লাসটা থ্রেড থেকে থ্রেডের ইয়ে থেকে অনেক ইয়ে নেয়, প্রপার্টি গুলা ইউজ করে। বাট সবগুলা প্রপার্টি ইউজ করতে গেলে আমার ঝামেলা আছে। এই থ্রেড ক্লাসের মধ্যে একটা স্পেসিফিক ফাংশন আছে, ঠিক যেরকম সামের মতো। এই থ্রেড ক্লাসের মধ্যে, অরিজিনাল থ্রেড ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে যাকে বলা হয় রান। ঠিক আছে,
তো সেইটা খুব জটিল একটা ফাংশন থ্রেড ক্লাসের মধ্যে রান। আপনারা যদি দেখতে চান ওই ওই কি বলে জাভার তো অনেক ডকুমেন্টেশন আছে এবং খুব ভালো ভালো ডকুমেন্টেশন আছে নেটে কিন্তু। তো ওরাকলের নিজস্ব ওয়েবসাইটে আছে, তারপরে অন্যান্য জাভার টিউটোরিয়াল অনেক আছে, ওইখান থেকে থ্রেড ক্লাসের মধ্যে রান ফাংশনটা চাইলে দেখতে পারেন। কিন্তু ওই রান ফাংশন তো আমাদের কাজ নাই, আমরা কি এত বিশাল বড় জটিল কিছু করতেছি? ওই রান ফাংশন দিয়ে আমরা কিছু করব? তা তো দরকার নাই। আমার প্যারেন্ট ক্লাসের রান ফাংশনে কি আছে না আছে আমার সেটা তো দরকারই নেই, আমাদের আউট অফ স্কোপ। কিন্তু আবার আমাদের প্যারেন্ট ক্লাসকে দরকার হচ্ছে। হ্যাঁ, এই টানেলটা ক্রিয়েট করার, টানেলটার প্রপার্টিটা ফলো করার জন্য এই প্যারেন্ট ক্লাসের জিনিসপত্র দরকার। তো এই কারণে আমরা যেই টানেল ক্লাসটা ক্রিয়েট করি সেটা হচ্ছে অলওয়েজ এ চাইল্ড ক্লাস অফ দিস থ্রেড ক্লাস আর কি। তো এটা প্যারেন্ট এবং আমাদের চাইল্ড ক্লাসটা সবসময় মনে রাখবেন, যে আমার টানেল ক্লাসটা সবসময় মনে রাখবেন চাইল্ড ক্লাস অফ দিস থ্রেড। তাহলে ক্লায়েন্ট হ্যান্ডলার অলওয়েজ এক্সটেন্ডস থ্রেড। এবং আমাদের যে থ্রেডের মধ্যে যে রান ফাংশনটা আছে ওটা তো আমাদের দরকার নেই, সেই কারণে আমাদের আসলে এই মেথড ওভাররাইডিংটা আসলে আমাদের এই রান ফাংশনের উপরেই কাজটা করতে হবে। বোঝা গেল তাহলে রান ফাংশনটা কোথেকে উদয় হলো হঠাৎ করে? আসলে স্যার থ্রেডটা একটা স্যার প্যারেন্ট খোলা থাকে, তারপর স্যার যখন আমরা ওই মানে হ্যান্ডেল করতে চাই তখন ওটা চাইল্ড হিসেবে রানটা ওই মানে রান ফাংশনটা কাজ করে। রান ফাংশনটা কাজ করে, যেটাকে আমরা আমাদের নিজের অ্যাপ্লিকেশন ভেদে নিজের ইচ্ছা মতে কি চেঞ্জ করে ফেললাম আর কি, তাই না? এইখানে যেরকম হ্যাঁ 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 জি স্যার। এইটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ। এই কারণে আসলে রান ফাংশনটা যেন চেঞ্জ করতে পারি, এই কারণেই আসলে মূলত থ্রেডকে এক্সটেন্ড করতে হয়। ঠিক আছে, তো সবকিছু আমাদের ক্লিয়ার, আমরা সবকিছু বুঝতে পারলাম। এখন আমাদের ইমপ্লিমেন্টেশনে চলে যাব, সেটা খুবই সহজ হয়ে যাবে কারণ আমরা সবকিছু বুঝে গেছি। ঠিক আছে, আমরা এখন চলে যাই। আগে ক্লায়েন্ট ক্লাসটাই দেখি, কারণ ক্লায়েন্ট ক্লাসে কিছু নাই। তো এই যে দেখেন, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমরা তো যেরকম ওই যে জাভার গেট পোস্টে বা গত ক্লাসেও দেখছি যে এই যে এইখানে এইখানে এই যে ইনপুট স্ট্রিম রিডার, বাফার রিডার, এদেরকে সাহায্য করছিলাম কিসের জন্য? ওই কিবোর্ড থেকে কিছু নিয়ে তারপরে যদি দেই, তাই না, তখন আমরা এদেরকে নিই। বাট আমাদের মেইন কাজটা কি স্ট্রিং? এটা কিন্তু সকেটের প্রথম দিকে বলছিলাম এই কথাগুলো, এখন যা বলছি আমাদের মেইন কাজটা তো স্ট্রিং। তো এটা ছিল জেনারেল কেস, এবং এই জায়গাটাতে আমি বলছিলাম যে আপনারা ওয়েবসাইট ইউজ করতে পারেন বা এই যে এরকম কিবোর্ড থেকে নিতে পারেন, যাই হোক না কেন সেটা করতে পারেন। বাট আমাদের মেইন আসলে পাঠানো বা রিসিভ করা আমরা তো স্ট্রিং আকারেই করি। তো যেভাবে হোক না কেন স্ট্রিং ফাইলেই হলো। আজকে যেহেতু আমার একটা মেইন কনসেন্ট, আমি এই ঝামেলায় যাই নাই, এই দুটা ক্লাসের ঝামেলায় যাই নাই। আমি ছোটবেলার মতো ব্যাপারটা আপনাদের সুবিধার জন্য করছি। সেটা কি, এই যে এই লাইনটা আপনারা ছোটবেলায় করছেন না, লিখছেন না অনেকবার, মনে পড়ে? এই যে স্ক্যানার ক্লাস দিয়ে কিবোর্ড থেকে ইনপুট নিতাম, তারপর স্ক্যানার ক্লাসটাকে তারপর স্ট্রিং এ কনভার্ট করতাম না, যদি কোনো প্রিন্ট করতে হলে বা কিছু করতে হলে, কাজ করতে হলে। জি স্যার। ওই কাজটাই করতেছি, মানে যেহেতু আমাদের জাস্ট স্ট্রিং পেলেই হলো, তো এই কাজটা আর কি এখানে এখানে আনছি। ওইভাবেও তো করতে পারবেন, এইভাবেও করা যায়। তো প্রথমত কিবোর্ড থেকে আমি একটা ইনপুট নিলাম, এটা পরে দরকার হবে, পরে বলতেছি। বাট ফার্স্টলি কাজ যেটা, সেটা হচ্ছে এই যে নর্মালি যেটা আমরা ক্লায়েন্টের সকেট তৈরি করলাম এবং সার্ভারে হ্যান্ডশেকিং পোর্ট, আইপি, এবং ক্লায়েন্ট যেহেতু লিখতে পড়বে, তো ডাটা ইনপুট আউটপুট আমাদের দরকার আছে এবং ক্লায়েন্ট সকেটের সাথে জোড়া হলো। এখন হচ্ছে কি আমরা একটা ওয়াইল লুপে চলে আসছি। এই ওয়াইল লুপে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইনলাইন। এই যে ইনপুট স্ট্রিমে যদি কেউ কিছু সার্ভার যদি কিছু লেখা পাঠায়, তখন সেটা পড়তে হবে। প্রথমে পড়ার জন্য হচ্ছে গিয়ে এই যে প্রিন্ট করলাম। আর আউটপুট স্ট্রিমে যদি আমি কিছু লেখা পাঠাতে চাই, সেটা হচ্ছে এই যে আউটপুট স্ট্রিম আগের মতো, যে রিড ইউটিএফ এবং রাইট, এই দুটা। ঠিক আছে, এই যে রাইট ইউটিএফ আমি স্ট্রিংটা পাঠাই দিলাম। এই যে স্ক্যানার এখানে যেটা আমি লিখলাম, হ্যাঁ
এই যে কিবোর্ড দিয়ে যেটা লিখলাম সেটা আমি আউটলাইনে, এই যে আউটলাইনে কনভার্ট করছি। এই এই জিনিসটা আমরা ছোটবেলায় করছি, স্ক্যানার ক্লাস ডট নেক্সট টাইম। এটা মানে হচ্ছে কি আমি কিবোর্ডে যেটা লিখলাম সেটা স্ক্যানার ক্লাসে তো সেভ হয়ে গেল, এখন হচ্ছে স্ট্রিং এ কনভার্ট, ফাইনাল স্ট্রিং এ কনভার্ট করে ওটা আমি পাঠানোর জন্য যদি লিখি, যদি পাঠাতে চাই তখন হচ্ছে কি রাইট ইটিএফ এবং এই যে ডাটা আউটপুট স্ট্রিমের যে অবজেক্ট আছে। আর যদি আমার লেখাটা যদি এক্সিট হয়, অর্থাৎ আমি মারা যেতে চাচ্ছি ক্লায়েন্ট হিসেবে, তখন হচ্ছে আমি এক্সিট লিখবো। আর এক্সিট লিখলে তখন ওই যে আমার হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। আর ফাইনালি হচ্ছে কি আমি সার্ভার আবার আমাকে যেটা পাঠাচ্ছে ডেট অথবা টাইম, যেহেতু আমার ডেট টাইম অ্যাপ্লিকেশন, সার্ভার যে আমার রিকোয়েস্ট দেখে যেটা পাঠাবে সেটা আমি লাস্ট এখানে ক্লিক করে দিলাম। আর ফাইনালি আমাদের হোয়াইল লুপটা শেষ হয়ে গেলে আমি নর্মালি যে জিনিসগুলো ক্লোজ করতে হয় সবসময় বলছি সেগুলো কিন্তু ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমাকে একটু বলেন এখন এই হোয়াইল লুপটার কাজ কি? ক্লায়েন্টের মধ্যে যে হোয়াইল লুপের ভিতরে আমরা আছি, এই হোয়াইল লুপটার কাজ কে বলতে পারে? খেয়াল করবো এটা কিন্তু ক্লায়েন্ট ক্লাস, তার মানে এটা কিন্তু এভরি ক্লায়েন্টের জন্য এই 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 পুরা কি বলবো, এই পুরা ক্লাসটা কিন্তু অ্যাপ্লিকেবল প্রতিটা ক্লায়েন্টের জন্য। তাহলে প্রতিটা ক্লায়েন্টের ভিতরে এই হোয়াইল লুপের দরকারটা কি, দেখি কেউ বলেন। স্যার এটার ভিতরে যেহেতু রিড রাইট আছে, তাহলে আমরা একাধিকবার তো রিড রাইট করতে পারি, এই জন্য হোয়াইল লুপ হ্যাঁ ব্যবহার করছি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কি মোস্ট সিম্পলেস্ট এবং মোস্ট কারেক্ট আনসার। যে একটা ক্লায়েন্ট তো মনে করেন একবার খালি লিখে, মানে ওয়ান, মানে কি বলবো, সিঙ্গেল কমিউনিকেশন তো না। আমরা যেটা একদম বেসিক ভাবে সকেট প্রোগ্রামিং শিখছি ওরকমটা সিঙ্গেল কমিউনিকেশন এখন আর আমরা ইউজই করি না, বা দরকার হলে ইয়ে করি। তো আমরা তো এটা মাল্টিপল কমিউনিকেশন, তাই না? তো একই জিনিস বারবার সে চাইতেই পারে, সার্ভারও ওদিক থেকে রিটার্ন করবে, তাই না? একই জিনিস রিপিটেড হবে। তো এই কারণে হচ্ছে কি এই ফাইল লুপটা ক্লায়েন্টের ভিতরে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু বলেন তো, যেহেতু ক্লায়েন্টের ভিতরে এখানে এই জায়গাটাতে ওয়াইল লুপ আছে শুধু চাওয়ার জন্য, মানে সে আবার ফেরত পাওয়াটার জন্য, তার মানে সার্ভারের যে অংশটা এই ক্লায়েন্টের এই অংশটাকে হ্যান্ডেল করতেছে, তার মানে সার্ভারের ওই পার্টটাতে ওয়াইল লুপ থাকতে হবে না? জি স্যার। অবশ্যই স্যার। আমরা ওই যে গত ক্লাসে পড়ছি না, দেখছেন না, যে শুধু ক্লায়েন্টে ওয়াইল লুপ দিলে তো আর হয় না, সার্ভারে অবশ্যই ওয়াইল লুপ দিতে হবে। তাহলে আমরা এটা থিওরিতে দেখছি না একটু আগে, যে ক্লায়েন্টের সাথে এই কথোপকথনটা কে করে বলেন তো, S1 না S2? স্যার S2। S2 S2 মানে ওই যে আমাদের টার্মিনাল ক্লাসটা, তার মানে টার্মিনাল ক্লাসের ওই জায়গাটাতে আবার ওয়াইল লুপ বসতে হবে। যে যে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের এর সাথে কথাবার্তা বলতেছে। যাই হোক, এটা 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 আপনারা বুঝতে পারছেন। আমি সার্ভার ক্লাসে এখন গেলে এই জিনিসটাই, এই জিনিসটা আমরা আবার আবার একটু রিক্যাপ করবো এই 1 মিনিট পরে। তো এখন আমরা সার্ভার ক্লাসে ঢুকি, সার্ভার মেশিনে ঢুকলাম আর কি। তো এই মেশিনে ঢুকার পরে আমরা, দুইটা ক্লাস থাকে, সার্ভার ক্লাস আর হচ্ছে টার্মিনাল ক্লাস। সার্ভার ক্লাস এখানে আসলে যেহেতু যেই ফাংশনটার, যেই ক্লাসের মধ্যে মেইন ফাংশন থাকে, সেই ক্লাসের নামে আসলে ফাইলের নাম দিতে হয়। তো তো সেই কারণে আমরা এটা সার্ভার নাম না দিয়ে পুরা ফাইলের নাম যেটা দিছি আর কি সেটা দিতে হচ্ছে আমাদেরকে। তো আমরা চলেন এখন যেটা বড় ভাই আর কি সার্ভার, তার ভিতরে ঢুকি। মেইন ফাংশন, এই যে হ্যান্ডশেকিং পোর্ট, এটা কিন্তু একবার ক্রিয়েট করলেই হয়ে যায়। হ্যান্ডশেকিং পোর্ট 5058 পোর্ট আমি ওপেন করছি। এখন এই যে আরেকটা ওয়াইল লুপে ঢুকছি, সার্ভার ক্লাসের ওয়াইল লুপ, কিন্তু খেয়াল করবেন এটা কিন্তু সার্ভার ক্লাসের ওয়াইল লুপ। সার্ভার ক্লাসের ওয়াইল লুপে ঢুকলাম, এরপরে আমার ডাটা কম সকেট, ট্রাই ক্যাচটা বাদ দেন, আমরা ট্রাই ক্যাচ শিখতেছি না, তো ট্রাই ক্যাচ এখানে ভুলে যান। কোডিং এ এখানে আমি লিখছি এটা ফর বেটার রেজাল্ট পাওয়ার জন্য, আউটপুটের জন্য, বাট দরকার নেই। তো আমরা একটা ডাটাকম সকেট তৈরি করলাম এবং ডাটাকম সকেটটা এই যে হ্যান্ডশেক করার পরে, হ্যান্ডশেক পোর্ট অ্যাকসেপ্ট করার পরে একটা ক্লায়েন্ট আসলো, সেই তাকে অ্যাকসেপ্ট করার পরে ডাটাকম সকেটটা অ্যালোকেট করে দিল। তারপর নতুন একটা ক্লায়েন্ট যে তৈরি করলাম, সেই নতুন ক্লায়েন্টের কিছু ইনফরমেশন আমি এখানে প্রিন্ট করলাম। হ্যাঁ, ডাটাকম সকেট এইভাবে কিন্তু প্রিন্টও করা যায়। আমরা যেটা যে গত ক্লাসে তার আগের ক্লাসে দেখছি, গেট লোকাল পোর্ট বা গেট পোর্ট দিয়ে রিমোট পোর্ট, সেভাবে দেওয়া ছাড়াও আমরা কিন্তু ডিরেক্ট ডাটাকম সকেটটা প্রিন্ট করতে পারি এবং এখানে আরো যাবতীয় ইনফরমেশন থাকে আর কি। দেখবেন আপনাদের যখন আমরা একটু পরে প্রিন্ট করব। পরবর্তীতে কি করি, পরবর্তীতে যেটা করলাম যে ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম লিখে দিলাম।
এটার কাজটা কি? এটা তো আসলে সার্ভার ক্লাস তো আর লেখাপড়া করবে না, তাই না? আমি ওই যে বললাম, আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, সার্ভার ক্লাস তো আসলে কমিউনিকেট করতেছে না, ডিরেক্ট কমিউনিকেশন করতেছে না ক্লায়েন্টের সাথে, তাই না? সার্ভার ক্লাস তো ডিরেক্ট কমিউনিকেট করতেছে না ক্লায়েন্টের সাথে, তাই না? না স্যার। তাহলে কেন এটা দরকার আছে? মানে ইনপুট আউটপুট স্ট্রিম গুলো কেন আমরা সার্ভার ক্লাসে ওপেন করবো, তাই না? এটা তো একটা প্রশ্ন থাকতেই পারে আমার। এটার কারণ হচ্ছে গিয়ে এই 2 লাইন পরেই দেখবো আমরা। 2 লাইন পরেটা আমরা একটু আগে আচ্ছা, তাহলে আগে একটু দেখে ফেলি। এই লাইনটা মেইন ইম্পর্টেন্ট, যে ওই যে নাম্বার ওয়ান ওয়ান লিখছিলাম যে একটা টানেল ক্রিয়েট করে দিতে হবে ওই ক্লাসের জন্য। এইটাই হচ্ছে কি আমাদের 29 নম্বর লাইন, হচ্ছে একটা টানেল ক্রিয়েট করে দিচ্ছি, নিউ টানেল নামক একটি অবজেক্ট, যেইটাকে আসলে রেফারেন্স হিসেবে আমি কিন্তু প্যারেন্ট ক্লাস, ওই যে আমাদের থ্রেড প্যারেন্ট ছিল না, প্যারেন্ট ক্লাস, জি স্যার। সেই প্যারেন্ট ক্লাসের রেফারেন্স নিয়ে আমি তাকে ক্রিয়েট করতেছি। কেন